আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের জীবন গল্পের ৩ নম্বর পর্ব। আর হ্যাঁ, এতদিন গল্প না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একে তো আমি অসুস্থ ছিলাম, তার উপরে তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম আমাদের মেন চ্যানেলে ওয়ার্নিং চলতেছে, যার কারণে আমাদের মেন চ্যানেলে ভিডিওর রিচ একদমই ডাউন। এজন্য এতিম ছেলের জীবন গল্পটি আমাদের দ্বিতীয় চ্যানেল সাজিদ অলওয়েজ অন ফায়ারে কন্টিনিউ করা হবে এবং মেন চ্যানেলের শর্ট ফিডে তোমরা গল্পটি পেয়ে যাবা এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের মেন চ্যানেলে নতুন আরেকটি গল্প কন্টিনিউ করা হবে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাজু বলল, এমনভাবে কান্না করলে রহিম তো মনে করবে আমি তোমাকে কতই না মেরেছি। রেদওয়ান বলল, আর এমন হবে না চাচা। রাজু বলল, ঠিক আছে, রুমে গিয়ে বিশ্রাম নাও। রেদওয়ান যখন রুমে যাবে ঠিক সেই সময় মনে পড়ে রেদওয়ানের তো বই কেনা হয় নাই, তাই রুমে ঢুকতে গিয়েও আবার রাজু সাহেবের কাছে ফিরে আসে। রাজু বলল, কিছু বলবে কি? রেদওয়ান বলল, চাচা আমার তো কোনো বই কেনা হয়নি। রাজু বলল, কালকে ভার্সিটি থেকে ফেরার পথে কিনে নিব, বুঝলে? রেদওয়ান মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে মার্কেট থেকে নিয়ে আসা সব পোশাক বিছানা থেকে নিয়ে আলনাতে রাখলো। তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে রুমে এসে বিছানাতে বসলো। রেদওয়ান বিছানাতে এসে ভাবতে থাকে দুনিয়ার মানুষগুলো কতই না বৈচিত্র্যময়। একজন ভালো তো দুইজন খারাপ। এখানে মানুষের টাকা পয়সা পোশাক সবকিছু। রেদওয়ান ভাবে এতিমখানায় সে অনেক ভালো ছিল, ওখানে সবার সাথে মিশতে পারত, সবার সাথে থাকতে পারত। আর এখানে যে যার সে তার। এখানে বুঝে গেল আপন ছাড়া পর মানুষ কখনোই ভালো হয় না। হঠাৎই শামীমের রুমে রাফি চলে আসলো। রাফি বলল, ভাইয়া চলো বাইরে গিয়ে খেলবো, আমার সব বন্ধুগুলো নিচে আছে। রেদওয়ান বলল, এখানে তো কোথাও খেলার জায়গা নাই। রাফি বলল, বাসার নিচে যে ফাঁকা জায়গা আছে সেখানে। রেদওয়ান আর কোনো কথা না বলে রাফি সহ নিচে চলে আসলো। এসে দেখে বাসার সামনে তেমন বড় জায়গা নেই, তবে ছোট বাচ্চাদের খেলা করার মতো উপযুক্ত জায়গা। গ্রামের ছেলে মেয়েগুলো কত বড় বড় মাঠে খেলা করে, আর শহরের ছেলে মেয়েগুলো ঘরবন্দি মোবাইল টিভি এসব নিয়ে থাকে। শহরে পা ফেলার জায়গা নাই, আর গ্রামে কত শত জায়গা। গ্রামের ছেলেরা যদি খেলাধুলা করতে চায় তাহলে মানুষের ক্ষেতের জমিতে গিয়েও খেলা করে, আর এখানকার ছেলেগুলো চাইলেও তা পারে না। রাফির সাথে রেদওয়ান ক্রিকেট খেললো। সন্ধ্যার দিকে খেলা শেষ করে ওরা বাসার ভেতরে চলে গেল। রেদওয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিল, আর সেই রুমে বসে মাদ্রাসায় যে বইগুলো পড়তো সেগুলো নিয়ে একটু পড়তে বসলো। রেদওয়ান রাতে আর রাজুর পরিবারের সাথে খেতে যায়নি। সে জানে সে যদি খেতে যায় তাহলে তারা আর কেউ খাবে না, তাই বুয়াকে বলে খাবারটা রুমে নিয়ে এসেছে। পরের দিন রাজু সাহেবের সাথে রেদওয়ান ভার্সিটিতে যায়। সেখানে গিয়ে সব ফর্মালিটি শেষ করে রেদওয়ানকে তার ক্লাসরুম চিনিয়ে দেয় এবং লাইব্রেরিতে নিয়ে গিয়ে বই কিনে দেয় রাজু। তারপর রেদওয়ানকে পুরো পথ চিনিয়ে দেয়, কিভাবে ভার্সিটিতে আসা যাওয়া করবে, কিভাবে কোন জিনিস চিনে রাখবে, যাতে করে রেদওয়ান কোনো কিছু ভুলে না যায়। তাই রাজু রেদওয়ানকে সবকিছু বলে দেয়। রেদওয়ানকে বাসায় নামিয়ে দিয়ে রাজু সাহেব তার অফিসে চলে যায়। রেদওয়ান বাসায় যাওয়ার পরে মোর্শেদা বেগম দেখে তার স্বামী রাজু নাই, তাই তিনি রেদওয়ানকে বলে, দেখো বাপু, তুমি আমাদের এখানে থাকতেছো, খাইতেছো, পড়তেছো, আমরা তোমাকে মানা করব না, কিন্তু এর বিনিময়ে তো আমাদের কিছু কাজ করে দিতে পারো। রেদওয়ান বলল, অবশ্যই চাচিমা। মোর্শেদা বলল, এই ছোট লোক এতিমের ছেলে, কিসের চাচিমা রে? আমাকে ম্যাডাম ডাকবি, আর আমার মেয়েকে ছোট ম্যাডাম ডাকবি, বুঝলি? মোর্শেদা বেগমের এই এতিম কথাটা শোনার পর রেদওয়ানের ভেতরে মনে হয় রক্তক্ষরণ হতে থাকে। না চাইতেও চোখ দিয়ে পানি চলে আসে। রেদওয়ান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, ঠিক আছে ম্যাডাম, বলেন কি করতে হবে আমাকে। মোর্শেদা বলল, তোমার দ্বারা কোনো কাজ করিয়ে নিলে আবার আমার স্বামীকে বলে দিবে না তো? রেদওয়ান বলল, বলবো না ম্যাডাম। মোর্শেদা বলল, ওই যে বাথরুমে কাপড় দেখতেছ, যাও সবগুলা ধুয়ে ছাদে শুকাতে দিবে। রেদওয়ান আর কোনো কথা না বলে বাথরুমে গেল। বাথরুমে ঢুকে মনে হয় সারা বছরের কাপড় এতদিন মনে হয় ধয়নি রেদওয়ানের জন্য, মানে রেদওয়ানকে দিয়ে সব ধুয়ে নিবে আর কি। রেদওয়ান আর কোনো কথা না বলে কাপড় ধুতে থাকলো। এখনো বইগুলো ড্রয়িং রুমের সোফাতে পড়ে আছে, ঘরেও রাখতে পারে নাই। তার আগেই রেদওয়ানকে কাজ করতে লাগিয়ে দিল। আর এদিকে মা মেয়ে। সাথী বলল, মামুনি তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। মোর্শেদা বলল, ওকে কয়েকদিনের মধ্যে বাসা ছাড়া করব, তুই শুধু দেখতে থাক। সাথী বলল, আমি তো তাই চাই মামুনি, আর এই এতিমের বাচ্চার কাছে পড়তে আমার ভালো লাগে না। মোর্শেদা বলল, কষ্ট করে কয়টা দিন সহ্য করো আম্মু, দেখবে নিজে নিজে চলে যাবে। এমন অত্যাচার শুরু করে দিব যা ভাবতেও পারবি না। ওরা হয়তো জানে না রেদওয়ান মাদ্রাসায় থাকা অবস্থায় সব কাজ করত, এসব তার কাছে কিছুই না। সব কাপড় ধুয়ে বালতিতে কাপড় নিয়ে ছাদে শুকাতে দেয়, কিন্তু হঠাৎ লক্ষ্য করে সাথীর জামা আর মোর্শেদা বেগমের কাপড় ধুতে গিয়ে ছিঁড়ে গেছে। তবুও ভয়ে ভয়ে কাপড় সব শুকাতে দিয়ে নিচে চলে আসে। মোর্শেদা বলল, এবারে একটু পুরা বাসা পানি আর পুরাতন কাপড় দিয়ে পরিষ্কার করো। রেদওয়ান বলল, বুঝলাম না ম্যাডাম। মোর্শেদা বলল, এটাই সমস্যা এতিমের বাচ্চাকে নিয়ে, কোনো কথাই বোঝে না। এই যে মেঝে দেখতেছিস, সবগুলো রুমের মেঝে পরিষ্কার করবি, বুঝেছিস? রেদওয়ান এবার বুঝতে পেরে বালতিতে করে পানি নিয়ে আসলো।
তারপর সবার রুমে গিয়ে মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করলো। যখন সাথীর রুমে গেল তখন রেদওয়ান লক্ষ্য করে সাথী মোবাইলে খুব খারাপ ভিডিও দেখতেছে। রেদওয়ান যে রুমে ঢুকেছে সাথী তা বুঝতে পারে নাই। যখন রেদওয়ান হালকা কাশি দিল মাথা নিচু করে, তখন সাথী মোবাইল থেকে চোখ সরিয়ে রেদওয়ানকে দেখে। রেদওয়ানকে দেখে সাথী অনেকটা ভয় পেয়ে যায়। সাথী তখন কৌশল অবলম্বন করে। সাথী এসে রেদওয়ানকে জড়িয়ে ধরে। হঠাৎ সাথী এসে রেদওয়ানকে জড়িয়ে ধরায় রেদওয়ানের হাত থেকে পানির বালতি পড়ে যায়, আর সাথে সাথে সাথীকে দূরে সরিয়ে দেয়। রেদওয়ান বলল, ছি ছি, এগুলো কি করতেছেন ম্যাডাম, আপনি অনেক ছোট। সাথী বলল, কই কি করতেছি, তুইও মজা নে, আমাকেও মজা দে। রেদওয়ান বলল, ছি ম্যাডাম, আপনি এতটা খারাপ হবেন ভাবতেও পারি নাই। শোনেন ম্যাডাম, আপনি আপনার স্বামীর আমানত, সুতরাং নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আর আপনি যদি রুম থেকে বের হন তো রুমটা পরিষ্কার করব আমি। সাথী বলল, এই এতিমের বাচ্চা, আমাকে জ্ঞান দিতে আসবি না। কাজ তো করতেছিস চাকরের মতো, তোকে কত বড় অফার দিলাম তাও গ্রহণ করলি না। শোন, এই কথা যদি বাসার কাউকে বলেছিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, এতিমের বাচ্চা কোথাকার। রেদওয়ান আর কোনো কথা না বলে রুম পরিষ্কার করতে থাকে, আর সাথী রুম থেকে বের হয়ে চলে যায়। তবুও সাথীর মনে একটা ভয় থেকে যায়, যদি রেদওয়ান তার আব্বুকে বলে দেয়। রেদওয়ান সেদিন সারাদিন কাজ করে, সাথীকে পড়াতে দেরি হয়ে যায়, তবুও পড়ায়। বিকালে রাফির সাথে খেলা করতেও পারে না। সন্ধ্যার আগে রেদওয়ানকে বাজার করার জন্য বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেয়, কিন্তু রেদওয়ান বাজার চিনে না। তবুও রিক্সাওয়ালাকে বলে বাজারে চলে যায়, লিস্টে যা লেখা আছে সবকিছু কিনে আনে। বাসায় এসে দেখে মোর্শেদা বেগম এবং সাথী অনেক রেগে দাঁড়িয়ে আছে। রেদওয়ান বাজারের ব্যাগ আর সবকিছু বুঝিয়ে দেয়, কিন্তু 5 টাকা কম দেয় ফেরত। মানে বাজার করে যত টাকা বেঁচে গেছে তার থেকে 5 টাকা কম দেয়। মোর্শেদা বলল, আর 5 টাকা কোথায়? রেদওয়ান বলল, ম্যাডাম, এক গরিব মানুষকে দান করেছি। মোর্শেদা বলল, তোর বাবা টাকা রোজগার করে যে তুই দান করবি? তোকে কে দান করতে বলেছে সেটা বল। সাথী বলল, মামুনি, আমার তো মনে হয় চুরি করেছে। চুরি করে এখন দান করার কথা বলতেছে। আজকে 5 টাকা চুরি করেছে, কালকে দেখবে আরো বেশি চুরি করেছে। মোর্শেদা বলল, কথা তো খারাপ বলিসনি তুই। এই চোরের বাচ্চা, এতিমের বাচ্চা, টাকা জীবনে চোখে দেখিস নাই? আর তুই আমাদের কাপড় ইচ্ছা করে ছিঁড়ে ফেলেছিস, তাই না? সাথী বলল, মামুনি, খালি মুখ দিয়ে বললে হবে না, ওই রডটা দিয়ে মারো, দেখবে সব স্বীকার করে নিয়েছে। এমনিতেই চোরের বাচ্চা বলাতে রেদওয়ানের চোখে পানি চলে এসেছে, তার উপর আবার রড দিয়ে মারতে চাচ্ছে। সাথী রডটা এনে ওর মামুনির হাতে দিলে মোর্শেদা বেগম ইচ্ছামতো রেদওয়ানকে আঘাত করতে থাকে। মার খেতে খেতে মাটিতে পড়ে গেলেও মার থামায় না মোর্শেদা বেগম। মোর্শেদা বলল, আজকের ঘটনা যদি সাথীর বাবাকে বলেছিস তাহলে তোর খবর আরো খারাপ হবে। আর শোন, ঘর থেকে বের হবি না, আর রাতে তোকে খেতেও দেওয়া হবে না। আমি সাথীর বাবাকে বলবো তুই খেয়ে ঘুমিয়ে গেছিস, এবার দূর হ সামনে থেকে। রেদওয়ান কোনো রকম উঠে তার রুমে এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করতে থাকে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে রেদওয়ানের বাবা মাকে চোর বলে গালি দেওয়াতে, যেখানে রেদওয়ানের বাবা মা এমন মানুষ ছিলেনই না। আজকে 5 টাকা দান করাতে রেদওয়ানের জন্য তার বাবা মাকে কত কথা শুনতে হলো। রেদওয়ানকে এমন করে মারা দেখে রাফিও কেঁদে ফেলেছে। রাফি তো মনে মনে বলছে, আল্লাহ ভাইয়াকে বাঁচাও। রাতে রাজু সাহেব এসে রেদওয়ানের কথা জিজ্ঞেস করলে মা মেয়ে দুজনে বলে রেদওয়ান খেয়ে ঘুমিয়ে গেছে। রাজু সাহেবের বিশ্বাস হলো না, তাই নিজের রেদওয়ানকে ডাক দিল, আর রেদওয়ান বিছানায় শোয়া অবস্থায় উত্তর দিল সে খেয়েছে। এভাবে দিন চলতে থাকে। প্রতিদিন রেদওয়ানকে দিয়ে বাসার সব কাজ করিয়ে নেয় মোর্শেদা বেগম। তবে রাজু সাহেব অফিসে চলে যাওয়ার পর আর প্রতিদিন কোনো না কোনো কারণ দেখিয়ে রেদওয়ানকে মারবেই ওই রডটা দিয়ে। একদিন তো মারতে মারতে রেদওয়ানের শরীর থেকে রক্ত বের করে দিয়েছিল মোর্শেদা বেগম। প্রতিদিন সাথী আর রাফিকে পড়ানো, আর সাথী যখন কোনো পড়া পারে না তখন সে রেদওয়ানকে খারাপ প্রস্তাব দেয়, আর রেদওয়ান তা এড়িয়ে যায়। রাফি সবকিছুই দেখে, সবই বুঝে, কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারে না। রেদওয়ান সেদিনের পর থেকে আর ভার্সিটিতে যেতে পারে নাই। রাজু সাহেব চলে গেলে রেদওয়ানকে বাসার নানা রকম কাজে লাগিয়ে দিত মোর্শেদা বেগম। যদি বিকালে মাঝে মাঝে কাজ না থাকতো তাহলে রাফির সাথে খেলা করত। প্রতি রাতে রেদওয়ানের চোখ দিয়ে পানি ঝরে, যা দেখার কেউ নেই। তবুও রেদওয়ান নিজের মনকে বুঝিয়ে সান্ত্বনা দেয়। বাসার কাজ করা, মোর্শেদা বেগমের রডের মার, সাথীর খারাপ অত্যাচার, সব মিলিয়ে অনেক খারাপ অবস্থা রেদওয়ানের। একদিন বিকালে রাফি সহ রেদওয়ান ক্রিকেট খেলার সময় রাফির রেদওয়ানকে বলে, ভাইয়া আর কত এভাবে মার খেয়ে পড়ে থাকবে তুমি? আর কত এভাবে চাকরের মতো কাজ করবে ভাইয়া? তুমি এখান থেকে চলে যাও ভাইয়া, এখানে আর থেকো না, তুমি, তোমাকে মেরে ফেলবে এখানে থাকলে। আমি বললাম, কোথায় যাব আর কার কাছে যাব? কে আছে আমার এই শহরে? আমি যে বড় একারে, আপন বলতে যে কেউ নাই আমার। যদি কেউ থাকতো তাহলে এখান থেকে কবেই চলে যেতাম। রাফি বলল, ভাইয়া তুমি এখান থেকে চলে গিয়ে অন্য কাউকে টিউশন করাও, তোমার মতো করে কেউ পড়াতে পারে না, তোমার মতো করে কেউ বোঝাতেও পারে না। আমি বললাম, কে দিবে আমাকে টিউশন? কার কাছে যাব আমি? রাফি বলল, আব্বুকে বলে দেখো।
আমি বললাম না, যদি বলি তাহলে তোর আব্বু সব জেনে যাবে, তখন অনেক সমস্যা হবে। আমি চাই না আমার কারণে কারো কোনো সমস্যা হোক, যতই কষ্ট হোক না কেন এখান থেকে কোথাও যাব না আমি। রাফি বলল, তুমি তো রিক্সা চালিয়েও তোমার খাবার খরচ রোজগার করতে পারো। আমি বললাম, এই শহরে কোনো কিছুই তেমন তো চিনি না ভাই, এসব কথা বাদ দে। আমার নসিবে উপরওয়ালা যা লিখে রেখেছে তাই হবে, আমি চাইলেও তা পরিবর্তন করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা উপর থেকে সবকিছু ঠিক করে দিয়েছে। এখন চল খেলি। যাই হোক, আমার মনের কষ্ট বোঝার মতো ছোট্ট এই রাফি তো আছে, এত কষ্ট যা বলে বোঝাতে পারি না আমি। আর আমাকে বোঝার মতো কেউ নেই, যাদের আপন মনে করি তারাই কষ্ট দিয়ে দূরে ঠেলে দেয়।